নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মহকুমা স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মহকুমা শাসক দপ্তরে। মঙ্গলবার বিকেলে মহকুমা স্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্যপালের হাত থেকে সমাজ কল্যাণ ও বিপর্যয় মোকাবিলায় শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মানে সম্মানিত কমজিৎ গুহ নিয়োগীকে ডিসিআরসি ভবনে সংবর্ধিত করল রেড ক্রস সোসাইটি। পুর নিগমের বাইরে বিক্ষোভ বিজেপির। বেশ কয়েকদিন যাবৎ শহর শিলিগুড়ি মুড়েছে সাদা ধোঁয়ায়। এই সাদা ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। এদিন সেই বিষয়কে কেন্দ্র করে এবং ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তরের দাবি জানিয়ে ভারতীয় জনতা পার্টির তরফে পুর কমিশনারকে ডেপুটেশন প্রদান করতে এসে পুলিশের সাথে বচসায় জড়ালেন বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জি। বিধায়ক শিখা চ্যাটার্জি ও ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে শিলিগুড়ি পৌর নিগমের সামনে জমায়েত হলে পুলিশ প্রশাসনের তরফে তাদের বাধা দেওয়া হয়। এরপর সেই ঘটনাকে কেন্দ্র করে বাধে বচসা। পরবর্তীতে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। এরপর শিখা চ্যাটার্জির সহকর্মীরা পুর নিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন এই বিষয়ে শিখা চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়রকে অপদার্থ বলে কটাক্ষ করেন। পাশাপাশি এই সমস্যা বহুবার জানানো সত্ত্বেও সমাধান না মেলায় এদিন পুর কমিশনারকে তারা ডেপুটেশন প্রদান করেন বলেও জানান তিনি। অপরদিকে এই বিষয়ে মেয়র বলেন, আমি এই সমস্ত বিষয়ে কিছু বলি না, শুধু এতটুকুই বলবো ঈশ্বর এদের সুবুদ্ধি দিক এবং এনারা ভালো থাকুক। কারণ বিজেপি কার্যকর্তারা সারা বছর কিছুই করে না, তাই ভোটের আগে এই সমস্ত কার্যকলাপ করা তাদের জন্য জরুরি। কর্পোরেশনের শুধু 14টা ওয়ার্ড আর গোটা শিলিগুড়ির ময়লা এসে এখানে পড়ছে। কেন আপনাদের এই দুর্ভোগ আমরা কেন ভোগ করব? এটাই হচ্ছে আমাদের কথা। আপনাদের ধোয়া, এই যে আমাকে এখন কমিশনার বললেন, আমি জানি উনি করবেন না, উনি মেয়র কেবাব দিয়ে করতে পারবেন না। মেয়র মানুষের কাজ করার জন্য মেয়র নেই। সুতরাং উনি বললেন ওটা তো মিউনিসিপাল কর্পোরেশনের জায়গা, আমরা আমাদের কর্পোরেশনের জায়গায় নোংরা ফেলি। আমি বললাম সব মেনে নিলাম, আপনার সমস্ত কথা বলছি, আপনি তাহলে আপনার ওই গন্ধটাকেও আপনাদের ওই জায়গার মধ্যে রাখুন, আপনাদের ধোঁয়াটাকেও ওই জায়গার মধ্যে রাখুন, আপনাদের পলিউশনগুলোকেও ওই জায়গার মধ্যে রাখুন, বাইরে বেরোতে দেবেন না। তা না হলে এরপরে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন হবে। ইমিডিয়েট আপনারা সরানোর ব্যবস্থা করুন। অবশ্যই শুনুন, এদের প্রচন্ড ভয়। মানুষ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে আসবে ওয়ার্ডের মানুষরা, সেখানকার গ্রামের মানুষরাও আসতে পারে তাদের সুবিধে অসুবিধে হলে। মানুষের জন্য এই জায়গা। ওনারা কি ভেবেছেন ওনাদের পৈতৃক সম্পত্তি বোধহয় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন? কিন্তু তা নয়, ওনাদের পৈতৃক সম্পত্তি নয়, শাসক দলের সম্পত্তি নয়, জনগণের সম্পত্তি এটা। এই বিল্ডিং তৈরি জনগণের পয়সা দিয়ে। হ্যাঁ, বিকল্প জায়গা দেখুন, ওটা ডিউটি তো আমার নয়। যিনি বসে আছেন ঠান্ডা ঘরে তাকে জিজ্ঞেস করুন না আপনারা কোথায় ফেলবেন, কি ব্যবস্থা করছেন। শিলিগুড়ির নোংরা কেন ওখানে যাবে? আপনারই তো বিধায়ক এলাকা, সেটার বিকল্প কোনো ব্যবস্থা, কোনো বিকল্প জায়গা? শোনো, আমি তো আমার নিজের বিধায়কের জায়গার ব্যবস্থা আমরা করবো। ওনারা সরে যান, দেখুন আমরা করতে পারি কিনা। ওনাকে সরিয়ে দিন, ওনাদের শিলিগুড়িকে সরিয়ে দিন। ফার্স্ট উইকে এই বায়োমাইনিং এর কাজটা শুরু করবে। 3 বছর আমাদের মেয়াদের মধ্যে আমরা এই কাজটা আমরা করতে পেরেছি। আর এই অ্যাকুমুলেটেড গার্বেজ কর্পোরেশনের 75 বছর এবং তারও আগে আবহমান কাল ধরে এটা চলে আসছে। এবং এই 28 একর যে জমি, তার মধ্যে কিছু জমি দখল হয়ে বাড়িঘর তৈরি হয়েছে, বাকি জমিগুলো আমরা ইয়ারমার্ক করেছি, সেখানে বাউন্ডারি ওয়াল করেছি। সেখানে যে দূষিত জল বেরোচ্ছিল সেটা আমরা একটা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট নিয়েছি এবং ওখানে
রাস্তাগুলো একবার তৈরি করেছিলাম, এখন আরো আমরা খুব ভালোভাবে ওখানে রোড কানেক্টিভিটিটা করে দিচ্ছি এবং আমরা আশা করি যে এই বায়োমাইনিং 2/3 এরিয়াটা কমপ্লিট হলে সেখানে আমাদের ফিউচার প্ল্যানিং যেগুলো আছে সেই প্ল্যানিং আমরা করব। আরে এসব বিধায়িকা কি বলছে না বলছে তার সঙ্গে আমি বললাম যে তাদের গুড সেন্স প্রিভেল করুন, ভালো থাকুন, সুস্থ। ফের শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, গ্রেফতার 3। প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে প্রধাননগর থানার অন্তর্গত হিমাচল কলোনিতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় অভিযান চালায় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের অভিযানে রাজ পেয়ে কিছু দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও ওই 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম। ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বেআইনি মদ উদ্ধার, গ্রেফতার 4। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেঙ্গল এক্সাইজ মঙ্গলবার ভোরবেলায় শিলিগুড়ি প্রধাননগর এলাকার 2টি গাড়ি আটক করে প্রচুর বেআইনি মদ উদ্ধার করল। জানা গিয়েছে আবগারি বিভাগের এই অভিযানে মোট 648 লিটার মদ উদ্ধার হয়েছে। আবগারি বিভাগ জানিয়েছে বাঁধাকপি এবং ফুলকপির আড়ালে সিকিম থেকে বিহার যাচ্ছিল এই মদ। একটি আর্টিকা গাড়ি ও একটি বোলেরো পিকআপে করে এই মদ পাচার হচ্ছিল। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য 16,20,000 টাকা। সবচেয়ে অবাক করা বিষয়, বোলেরো পিকআপ গাড়িতে বাঁধাকপির আড়ালে বেআইনিভাবে ওই মদ পাচার হচ্ছিল। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে আবগারি বিভাগ। ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ, অনিল কুমার পাসওয়ান, রামবাবু পাসওয়ান এবং অরবিন্দ কুমার সিং। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে এই অভিযানে মোট 72 কার্টুন মদ উদ্ধার হয়। আর্টিকা গাড়ির ভেতরে ছিল 10 কার্টুন মদ এবং বোলেরো পিকআপ গাড়ির ভেতরে ছিল 62 কার্টুন মদ। করে চম্পাশাড়ি এলাকায় 2টো গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি। তাতে বোলেরো পিকআপ গাড়িটি থেকে 72 পেটি সিকিমের মদ, 72 কার্টন, দ্যাট ইজ 648 লিটার সিকিমের গ্রিন লেভেল হুইস্কি পাওয়া গেছে, যেটা কিনা বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের কাছে যেহেতু প্রায়র ইনফরমেশন ছিল তাই আমরা গাড়িটাকে ডিটেক্ট করতে পেরেছি, গাড়ি দুটোকে আমরা ডিটেক্ট করতে পেরেছি। আর এই মদটা যে সিকিম থেকে নিয়ে বিহারে যাওয়া হচ্ছিল এটা যেরকম সত্যি, অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি এন রুটে ওরা কিছুটা মদ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যেও ইলিগালি অফলোড করে। আজকে যে 2টো গাড়ি ধরা পড়েছে তার বাজার দর 16 লক্ষ টাকা এবং যে পরিমাণ মদ ধরা পড়েছে তার মূল্য হচ্ছে 16,20,000 টাকা। তো আজকের এই অভিযানে মিস্টার দীপক টিগ্গার নেতৃত্বে আজকে যে অভিযান হয়, এই অভিযানে আমাদের সর্বমোট সিজার হচ্ছে 32,20,000 টাকা, গাড়ি এবং মদ মিলিয়ে। 4 জন আসামিকে আমরা ধরেছি, 4 জনই বিহারের বাসিন্দা। ঠিক আছে, বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে মদগুলোকে লুকিয়ে রাখা ছিল। কাজ করার সম্মান পেলেন তমজিৎ গুহ নিয়োগী। রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি জেলা শাখার তমজিৎ গুহ নিয়োগী গত 21শে মার্চ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে সমাজ কল্যাণ ও বিপর্যয় মোকাবিলায় নিজের কাজের জন্য শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মান পান। জলপাইগুড়ির এই সম্মান এনে দেওয়ার জন্য ডিডিআরসি ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হলো সংগঠনের জেলা শাখার তরফে। রাজ্যপাল সম্মান এবং এই সম্বর্ধনা পেয়ে তমজিৎ বাবু জানান, 1990 থেকে আমি সমাজসেবায় যুক্ত। এই সম্মান শুধু আমার একার নয়, জেলার প্রতিটি রেড ক্রস সোসাইটির সদস্যর সম্মান। তমজিৎ বাবুকে পুরস্কৃত আজকে করা হয়েছে রাজ্যপালের তরফে, কি কারণে মূলত, আর আজকে আপনারা কি করলেন? উনি ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি ব্রাঞ্চে শুরু থেকেই কাজ করেছেন এবং খুব ভালো কাজ করেছেন এবং প্রত্যেকটা কাজে উনাকে পাওয়া যায় এবং ওনাকে ডেকে আনতে হয় না, উনি নিজের তরফ থেকেই উনি আসেন, শতপ্রণোদিত হয়। তো সেটা একটা খুব ভালো দিক এবং এই সময়টা এইভাবে এই প্রথমেই গভর্নরের তরফ থেকে এই কোনো একটা জেলার কোনো প্রতিনিধিকে ওনারা সম্মাননা দিলেন এবং প্রথম আমাদের এই তমজিৎ বাবু এই সম্মানটা পেলেন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ থেকে। এবং ওনার এই সম্মান পাওয়ার জন্য শুধু ওনার একার সম্মান নয়, আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি। ঠিক স্যার, আপনার নামটা? আমার নাম সন্তোষ কুমার ধার।
এই সংবর্ধনা পেয়ে তো আমি খুবই গর্বিত, কিন্তু এই যে সম্মানটা আমি রাজভবন থেকে পেয়েছি, এই সম্মান শুধু আমার একার নয়, আমাদের জলপাইগুড়ি রেড ক্রস শাখার প্রত্যেক সদস্য এবং সদস্যদের সম্মান। আর মূলত আমি 1990 সাল থেকে রেড ক্রসের কাজে অংশগ্রহণ করেছি। সব থেকে বেশি কাজ করতে পেরেছি আমাদের বর্তমান যে সম্পাদক শ্রী সুব্রত সরকার মহাশয়, সবাই যাকে বরকাতা বলে জানে। সবজির দামে দারুণ পতন, তার মধ্যে হাজার হাজার টাকা খরচ করে করলা চাষ। কি হবে, দাম কতটা উঠবে? একদিকে যেমন নেই সবজির দাম, তেমনি উৎপাদিত ফসল জমিতে হলেও লাভের মুখ দেখবেন কিনা কৃষকেরা। এই বছর সবজির দাম একেবারেই নেই। এই পরিস্থিতি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। এরই মধ্যে আরেক চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের মধ্যে। কষ্ট করে ঋণ নিয়ে কয়েক বিঘা জমিতে করলা চাষ করেছিলেন এক কৃষক, আর সেই করলার বাজার দর একেবারেই তলানিতে ঠেকেছে। ফলে উৎপাদিত ফসলের দাম নিয়েও একেবারে চিন্তার মধ্যে রয়েছে কৃষকেরা, কারণ বাজারে দাম নেই করলার। এখন বাজারে 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে করলা। পরবর্তীতে এর দাম কি থাকবে তা এখন দেখার। বাজারের পরিস্থিতি দেখে মনে করছেন চাষিরা দাম একেবারেই পাবে না উৎপন্ন করলা যখন উঠবে। তার মধ্যে খাটুনি সার এইগুলোর দাম তো রয়েছেই, সেগুলো বাদ দিয়েও দাম শূন্য হবেই মনে করছেন করলা চাষিরা। সুবিধা কি পাবেন এই যে চাষাবাদ করছেন? কিছু তো পাচ্ছি না গো। এখন শোনা যাচ্ছে করলার দাম 20 থেকে 25 টাকা কেজি। তা আপনারা যখন উঠাবেন তখন তো আরোই কমে যাবে। কতটা ক্ষতির সম্মুখীন? ক্ষতি তো আমাদের ভালো লসের সম্মুখীন। লস হবে তো আমাদের। কেন? কেন দাম না থাকলে ফসলের, এই জন্য তো আমাদের লস আসবে। কবে উঠবে এটা? এটা উঠতে উঠতে বৈশাখ মাস। কত টাকা ইনভেস্ট করেছিলেন আর কত টাকা ক্ষতির সম্মুখীন? ওইটা তো আমাদের হিসাব নাই গো, কত টাকা আমরা আনতেছি দিতেছি, আমাদের ওইটা হিসাব রাখি না। কি নাম? নিমাই দাস। নাম সংকীর্তনের পর অষ্টকালীন কীর্তনে মানুষের ঢল নামল বোয়ালমারি প্রধানপাড়া হাটে। নাম সংকীর্তনের পর অষ্টকালীন কীর্তনে মানুষের ঢল নামল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া হাটে। এদিন বেশ কয়েকটি পদাবলী কীর্তনের দলের অনুষ্ঠান ও ভক্তদের মোহিত করে। এর পাশাপাশি এদিন সূর্য পুজোর আয়োজন করা হয়। নৃত্যের মধ্য দিয়ে সমবেত হন মহিলারাও। নৃত্যের তালে আসর পরিক্রমা করেন অনেকেই। উলুধ্বনিতে এক জমজমাট রূপ নেয় অষ্টকালীন আসর। কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। মহকুমা স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো মহকুমা শাসক দপ্তরে। মহকুমা স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মহকুমা শাসক দপ্তরে। মঙ্গলবার বিকেলে মহকুমা স্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি শহরের বাইরে যারা রয়েছেন তারা ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, 24 ও 25 অর্থবর্ষে জলপাইগুড়ি মহকুমায় প্রায় 52,000 মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। ল্যাবরেটরি টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন যাতে আরো ভালো স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়া যায়, সেই অনুযায়ী কাজ চলছে। এর পাশাপাশি কোথাও কোনো উন্নতির অবকাশ রয়েছে কিনা সেসব বিষয় নিয়ে বৈঠকে এদিন আলোচনা হয় বলে তিনি জানান। আমাদের মহকুমা স্তরের স্বাস্থ্য সংক্রান্ত একটা রিভিউ মিটিং ছিল। জেলা স্তরে মাননীয় জেলা শাসক করেন,
সেটা জন্য যা যা পয়েন্ট বেরোয় এবং সেটা ছাড়াও যা যা প্রস্তুতি লাগে সেগুলো নিয়ে আমরা মহকুমা স্তরে বসেছিলাম। মহকুমা স্তরের প্রত্যেকটা সে সরকারি প্রকল্প ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো স্বাস্থ্য সংক্রান্ত, এবং বেশ কিছু ভালো দিক আমরা দেখতে পেয়েছি। যেমন আমাদের বিভিন্ন আরবান এরিয়াতে বিভিন্ন ইউপিএইচসি এবং ইউএইচডব্লিউসি যেগুলো আছে, সেখানে এই 24-25 অর্থবর্ষে আমাদের মহকুমাতে জলপাইগুড়িতে অ্যারাউন্ড 52,000 লোক পরিষেবা পেয়েছে, এবং ল্যাবরেটরি টেস্ট থেকে শুরু করে সব কিছু হচ্ছে। এটা একটা খুব বড় ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে হচ্ছে, এবং সবাই যাতে আরও সুবিধা পান, কোনো ক্ষেত্রে কোনো রকম আরও উন্নতির অবকাশ আছে কিনা সেগুলো নিয়েই আমাদের আজকের বৈঠক। ব্লক মেডিকেল অফিসার অফ হেলথরা ভার্চুয়ালি ছিলেন, অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সিএমএইচ উনি এখানে ছিলেন, এছাড়া স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন। না, এখানে কেউ ছিলেন, বাকিরা যারা বাইরে রয়েছেন তারা ভার্চুয়ালি ছিলেন। যারা জলপাইগুড়ি শহরের মধ্যে আছেন তারা এখানে। কি বিষয়ে জোর দেওয়া হলো মিটিংয়ে মূলত যে ইমিউনাইজেশন, তারপরে ইনস্টিটিউশনাল ডেলিভারি, রিডাকশন অফ ম্যাটারনাল ডেথ, রিডাকশন অফ ইনফ্যান্ট ডেথ, এছাড়া জেনারেলি যা যা স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মগুলো হচ্ছে, স্বাস্থ্য ইঙ্গিত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, যে একেবারে প্রান্তবর্তী মানুষ তিনিও স্বাস্থ্য ইঙ্গিতের মাধ্যমে এখন ভালো ভালো ডাক্তারদের পরিষেবা পাচ্ছেন। প্রতি বছরই লক্ষ লক্ষ ভারতীয় বেনারসের গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দর্শন করতে আসেন। এটি যেন একটি ভিন্ন জগতের অভিজ্ঞতা। গঙ্গা আরতি হলো বারাণসীতে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত একটি সুন্দর অনুষ্ঠান। জানা যায় পবিত্র গঙ্গা নদীর প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানটি করা হয়, আর সন্ধ্যা আরতি হলো এখানকার প্রধান আকর্ষণ। মানুষের বিশ্বাস, বারাণসীতে গঙ্গা আরতিতে অংশ নেওয়া এবং গঙ্গা আরতির প্রদীপের ধোঁয়া নিঃশ্বাস নেওয়ার ফলে আত্মা পরিষ্কার হয় এবং মানুষ ভেতর থেকে পবিত্র বোধ করে। উল্লেখ্য, সন্ধ্যা নামার সাথে সাথে বারাণসীর ঘাটগুলি প্রাণবন্ত হয়ে ওঠে গঙ্গা আরতির সাথে। পুরোহিতদের আলোকিত পিতলের প্রদীপ নাড়িয়ে যেন এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। কি ভাবছেন এই চিত্র বারাণসীর? না, জলপাইগুড়িতে করলা নদীর পাড়ে গত বছর অনুষ্ঠিত হয়েছিল এই গঙ্গা আরতি। এবারও এই আয়োজন করা হচ্ছে জলপাইগুড়িতে। বারুণী মেলা উপলক্ষে জলপাইগুড়ির মোহিতনগর ডাঙ্গাপাড়া এলাকার করলা নদীর ঘাটে বেনারসের আদলে এবারও গঙ্গা আরতির প্রস্তুতি শুরু করেছে উদ্যোক্তারা। এলাকার মা শ্মশানকালী পুজো কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তারাই বছর দুয়েক আগে বেনারসে যান, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বারের জন্য গঙ্গা আরতির প্রস্তুতি এবারও শুরু করেছেন তারা। অগণিত মানুষ গত বছর করলা নদীর পাড়ে এই গঙ্গা আরতি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এবারও তার অন্যথা হবে না বলেই দাবি উদ্যোক্তাদের। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জিত রায় বলেন, এবার আমাদের দ্বিতীয় বছরে পদার্পণ। আগামী 27শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে আরতি শুরু হবে। টানা 7টি সন্ধ্যা অর্থাৎ 2রা এপ্রিল পর্যন্ত চলবে আরতি। এর আগে আমরা বেনারসের গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতি দর্শনে গিয়েছিলাম, সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি। এবারও বাইরে থেকে 7 জন পুরোহিত সন্ধ্যা আরতিতে অংশ নিতে আসছেন। জলপাইগুড়ি ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হন। এবারও অনেকেই আসবেন বলে আশা করছি। বর্তমানে প্যান্ডেলের কাজ জোর কদমেই চলছে বলে তিনি জানান। আমরা তো প্রথমবার করেছি গঙ্গা আরতি, তো প্রথমবারের তুলনায় এবার মায়ের আশীর্বাদে এবং সকলের সহযোগিতায় এবার দ্বিতীয় বছরে আমরা গঙ্গা আরতি করতে চলেছি আর কি। তাই সকলকে নিমন্ত্রণ থাকলো এই সুন্দর সন্ধ্যায় এসে গঙ্গা আরতির যে মুগ্ধ গঙ্গা আরতির অপূর্ব সুন্দর দর্শন করার জন্য। এটা কোথায় হবে, কবে থেকে হবে? এটা হবে 27 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 6 ঘটিকায় নদীর পাড়েই হবে, সামনে এই যে এখানে ডাঙ্গাপাড়া, মোহিতনগর ডাঙ্গাপাড়া। সন্ধ্যাটা আমরা বিগত বছরে আমরা গেছিলাম গঙ্গা আরতি দেখতে তোমার বেনারসে। সেখানে দেখার পর থেকেই যে আমরা মনোবোধ করছি যে আমাদের গ্রামে যেটা দৃশ্য আমরা দেখে এসেছি, তো মনে মনে করছিলাম অনেকদিন থেকে, তো প্রথমবার তো আমরা করেছি। তো ওই যে গঙ্গা আরতি আমরা দেখেছিলাম সেই তুলনায় আমরা ওই থিমটাকেই আমরা আমাদের মানে স্থানে গঙ্গা মানে মায়ের মন্দিরের পূজা উপলক্ষে অনুষ্ঠিত করছি। বাইরে থেকে কেউ আসছে? হ্যাঁ, বাইরে থেকে আমাদের গঙ্গা আরতি করার জন্য 7 জন পুরোহিত আসতেছে। তারা গঙ্গা আরতি 7 জন আসবে, 7 জনের মধ্যে 5 জন পুরোহিত এখানে লাইন করে দাঁড়িয়ে থাকবে। লাইন করে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা 6টার সময় আরতি করবে, যেটা আরতি হয়ে থাকে আর কি, যেটা মায়ের আরতি হয় ওই হিসেবে আরতিটা হবে। লোকজন এখানে প্রচুর দর্শনার্থী আসে, দেখে।
বাজেট কেমন থাকে এটা পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা বাজেট মোটামুটি ভালোই বাজেট হয়, তাও তাও মোটামুটি আনুমানিক 4-এর উপরে। 4 লাখ টাকার উপরে। সেই এখানে তো অনেক দূর দূর থেকে লোক আসে, এখন তো বলা যাচ্ছে না কত দূর থেকে আসে, সবাই তো আর অ্যাড্রেস তো দেয় না, তো এখানে বহু দূর দূর থেকে লোক আসে, ময়নাগুড়ি, ধুপগুড়ি সব জায়গা থেকে লোক আসে দেখতে। যেমন দেখে আসছি বেনারসে যায়, সেই তুলনায় আর কি অনেক দূর থেকেই লোক আসে, একদম হুবহু যেরকম বেনারসে হয়, যেটা মানুষ টিভিতে দেখে। এবং গুগলে সার্চ করলে পাওয়া যাবে, আমাদের যে গত বছর হয়েছিল সেটাও গুগলে সার্চ করলে পাওয়া যাবে, গঙ্গাগৌরী আরতি ওয়েস্ট বেঙ্গল বললে আমাদের যে হয়েছিল ওইটা দেখাবে। এবার আশা করছি যে গত বছরের তুলনায় মনে হয় এবছর বেশি লোক আসবে এবং তাই আশা করছি। শুধু আমাদের তো প্যান্ডেলের কাজ চলছে, ডেকোরেশন হচ্ছে, তো কালকে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমাদের গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হলো, তৈরি হচ্ছে ঝা চকচকে রাস্তার। দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো, আর এতেই খুশির হাওয়া মাল ব্লকের ওদলাবাড়ি ডিপোপাড়া এলাকায়। কারণ এদিন ডিপোপাড়া থেকে তুরিবাড়ি পর্যন্ত পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হলো। প্রায় 2300 মিটারের এই রাস্তা তৈরি করতে খরচ হবে 2,93,00,000 টাকা। এদিন নারকেল ফাটিয়ে এই রাস্তার কাজের সূচনা করেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তাসিরুল হক, ওদলাবাড়ি অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দা খোকন বিশ্বাস, টুকাই ঘোষ, তিতাস কর, আশিক প্রজাদের বক্তব্য, দীর্ঘ 4 থেকে 5 বছরের বেশি সময় ধরে বেহাল হয়ে পড়েছিল এই রাস্তাটি। বড় বড় গাড়ি চলে রাস্তা আরও খারাপ হয়ে গিয়েছিল। বহুবার গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হচ্ছিল না। রাস্তায় বড় বড় গর্ত হয়ে পুকুরের আকার ধারণ করেছিল। ওদলাবাড়ি বাজার থেকে তুরিবাড়ি পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তার হাল খুবই খারাপ ছিল। মাঝে মধ্যেই ঘটত দুর্ঘটনা, আর এই সময় ভাঙাচোরা রাস্তার ধুলো গ্রামের ঘরবাড়িতে ঢুকে যেত। পাশাপাশি 2টি হাই স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের এই ধুলোর জন্য সমস্যা বেড়ে গিয়েছিল। অবশেষে এই রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে এই রাস্তা ঠিক করার দাবি তুলেছিলেন। এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ মুখ্যমন্ত্রীর দরবারেও জানানো হয়েছিল। শেষমেশ রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে এই রাস্তার কাজের সূচনা হয়। প্রায় 2300 মিটারের রাস্তাটি পেভার ব্লকের হবে এবং তার খরচ হবে প্রায় 3 কোটি টাকা। রাস্তাটি যাতে ভালো মতো হয় সেটা দেখা হবে। এত সুন্দর রাস্তা উপহার দেওয়ার জন্য উদয়ন গুহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। উল্লেখ্য, এই রাস্তাটি ওদলাবাড়ি বাজার হয়ে ডিপোপাড়া, মানাবাড়ি, তুরিবাড়ি, পাথরজোড়া হয়ে সিকিম গেছে। এই দীর্ঘদিনের রাস্তা খারাপের দাবি নিয়ে আমরা প্রচুরবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বলেছি, আমাদের প্রধানের ম্যাডামের কাছেও বলেছিলাম। যাই হোক, আজকে সেই দাবি পূরণ আমাদের হলো। এই রাস্তাটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও আগেরবার হয়েছিল। এবারও 2300 মিটার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন করেছে, যার আজকে কাজের শুভারম্ভ হচ্ছে। ঠিক আছে, আমরা ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, যার পরিকল্পনাতে এটা প্রথম থেকেই রাস্তাটা বাস্তবায়ন হলো আজকে। আমার নাম এটা মাঝখানে রাস্তাটার খুব বেহাল দশা হয়ে গেছিল। আমাদের কাছে বহুবার এই পাড়া প্লাস এই রাস্তাটার একটা যথেষ্ট গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুরিজম নিয়ে যে চিন্তাভাবনা করছে। আপনারা দেখেছেন এখানে হোম ট্যুরিজমের জন্য এর আগে বহুবার বহু কিছু এখানে কাজ হয়েছে, সেইটারই এটা মেইন রাস্তা ছিল এবং দুটোই স্কুল, গুরুত্বপূর্ণ দুটি স্কুলের রাস্তা। এই রাস্তাটা সত্যিই বেহাল দশা ছিল। আজকে সবার প্রথম আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব, কারণ তার দপ্তর পর্যন্ত এই চিঠি চাপাটি আমরা করেছিলাম এবং তার নির্দেশ অনুসারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ সাহেব পর্যন্ত এইটা পৌঁছে যায় এবং তারপরেই ওনার দপ্তর থেকে এই রাস্তাটার টেন্ডার ডেকে এটা রাস্তাটার শুভ সূচনা আজকে হলো। আশা করি আগামী দিন এই পাড়া তো বটেই এবং আপ টু পাথরজোড়া পর্যন্ত এই রাস্তার জন্য মানুষজন, যত লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে তারা উপকৃত হবেন, দুটো স্কুলের ছাত্রছাত্রীরাও উপকৃত হবেন। কত টাকার কত কিলোমিটার? এটা অ্যাকচুয়ালি একটা ফার্স্ট ফেজ। এটা খুব সম্ভবত এটা পাথরজোড়া পর্যন্ত পরবর্তীতে হবে, কিন্তু প্রথম ফেজে এটা 2300 মিটার হলো। 2,91,05,000 টাকা ব্যয় এই রাস্তাটা। কমপ্লিট পেভার ব্লক এবং 100 mm পেভার ব্লক, যেটা মানে খুব ভারী যানবাহন চলাচলের পক্ষে উপযোগী, সেই পেভার ব্লক দিয়ে এই রাস্তাটা তৈরি হবে। আবার খাঁচাবন্দি চিতাবাঘ। মালবাজার মহকুমার কিলকোট চা বাগানের ঘটনা।
আবার খাঁচাবন্দি চিতাবাঘ। এবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোর চা বাগানের বন দপ্তরের পাতা খাঁচায় আটকে পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘ। মঙ্গলবার সকালে কিলকোর চা বাগানের 11 নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় এই চিতাবাঘটি। মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যাওয়ার সময় কিলকোর চা বাগানের 11 নম্বর সেকশনে চিতাবাঘের গর্জন শুনতে পান শ্রমিকেরা। কাছে গিয়ে দেখেন বন দপ্তরের পাতা খাঁচায় আটকে পড়েছে চিতাবাঘ। এরপর বন দপ্তরকে খবর দিলে কুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে গরুমারা নিয়ে যান। জানা গেছে বেশ কিছুদিন ধরে কিলকোর চা বাগানের এই এলাকাতে চিতাবাঘের উপদ্রব বেড়ে গেছিল। এরপর চা বাগান কর্তৃপক্ষের দাবি মতো এই বাগানে 11 নম্বর সেকশনে ছাগলের টোপ পেতে খাঁচা পাতে বন দপ্তর। দুদিন আগে এই খাঁচা পাতা হয়েছিল বলে বন দপ্তর জানিয়েছে। আর মঙ্গলবার সকালে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এদিন বনকর্মীরা চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকলে চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গাছ কেটে রাস্তা চলাচলের উপযোগী করল সিভিল ডিফেন্স। হঠাৎই করলা বাঁধ সংলগ্ন ডিএম অফিসের উল্টো দিকে একটি বিশাল আকৃতির বটগাছ পড়ে যায়। আর এর ফলে এই রাস্তা দিয়ে যাওয়া সমস্ত প্রাতঃভ্রমণকারী থেকে সাধারণ মানুষ চলাচলের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আর তাই এদিন সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা সেই গাছ দ্রুত গতিতে কেটে রাস্তা পরিষ্কার করে দেয় এবং সেই জায়গাটি চলাচলের যোগ্য করে তোলেন। আর এই ধরনের কাজে অনেকেই খুশি প্রকাশ করেছেন যে আপাতকালীন পরিস্থিতিতে সকলের জন্য এগিয়ে এসেছেন তারা। এদিন বড় মেশিন এনে পুরো গাছটি কেটে দেয় সিভিল ডিফেন্সের সদস্যরা। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সিকিমের গ্রামীণ পর্যটনকে বিশ্বমানের দরবারে উপস্থাপনা করার জন্য সম্পন্ন হলো ট্রায়াল রান। সিকিম রাজ্য সরকারের মূল মন্ত্র পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে উপস্থাপনা করা এবং এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেখিয়ে এগিয়ে দেওয়াই মূল মন্ত্র বলে জানিয়েছেন সিকিম সরকারের মুখপাত্র। তাই বিভিন্ন ধরনের ট্যুরিজমকে সামনে রেখে উপস্থাপনা করা হলো বিভিন্ন ধরনের কর্মশালা, যেমন এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজে সফল বাঞ্জি জাম্পিং সহ হট এয়ার বেলুন ফ্লাইং পরীক্ষা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটি নতুন উচ্চতা। সিকিম গ্রামীণ পর্যটন উৎসব 2025 এক নতুন মাত্রা দিতে চায় স্বয়ং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে। তাই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এবং পর্যটন দপ্তরের যৌথ প্রয়াসে এই ট্রায়াল রান সফল হয়েছে বলে দাবি করেছেন দপ্তরের আধিকারিকেরা। সিকিমের গ্রামীণ মানুষদেরকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য গ্রামীণ পর্যটনকে পূর্ণভাবে সমর্থন করেছেন সিকিম রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম সরকার সক্রিয়ভাবে রাজ্যটিকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। এই দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শেরিংটি ভুটিয়া সহ আঞ্চলিক বিধায়ক এবং পর্যটন উপদেষ্টা সুদেশ কুমার সুব্বা এবং বিধায়ক এনবি প্রধান ব্যক্তিগতভাবে হট এয়ার বেলুন ফ্লাইটের অভিজ্ঞতা অর্জন করেছেন। উৎসবে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখানো হয়েছে, যার মধ্যে রয়েছে প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন রাইড, সাইক্লিং অভিযান, ট্রেকিং, বিজনেস টু বিজনেস মিটিং, ঐতিহ্যবাহী স্টল, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের প্রথম দিনে সিংশোর ব্রিজে সফল বাঞ্জি জাম্পিং ট্রায়াল করা হয়। হট এয়ার বেলুন ফ্লাইং টেস্টের সাফল্য এখন পশ্চিম সিকিমের অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শেরিংটি ভুটিয়া জোর দিয়েছেন যে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যই এর প্রকৃতির রূপ পর্যটনকে একটি প্রাথমিক শিল্প হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা হলেন কৃষি, পশুপালন ও উদ্যান মন্ত্রী পূরণ কুমার গুরুং, বিধায়ক লোকনাথ শর্মা, বিধায়ক ইরুং তেনজিং লেপচা, জেলা কালেক্টর তেনজিং জি ডেনজাংপা, প্রাক্তন বিধায়ক দীপক গুরুং সহ বিভিন্ন বিভাগের প্রধান ও উপদেষ্টারা। সিকিম গ্রামীণ পর্যটন উৎসব 2025-এর মূল উদ্দেশ্য হল স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন শিল্পের সাথে একীভূত করা। উপরন্তু উৎসবটির লক্ষ্য যুবকদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা ও তাদের স্বনির্ভর করে তোলা। অনুষ্ঠানে শুরুর আগে পর্যটন বিভাগের প্রধান প্রকৌশলী
নীরজ প্রধান সিকিমের একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার রূপরেখা দিয়ে উৎসবের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান। একইভাবে পর্যটন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সিএস রাও দপ্তরের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। এই উপলক্ষে পর্যটন দপ্তরের থেকে প্রকাশিত একটি পর্যটন গাইড বইও চালু করা হয়। এই নতুন অধ্যায়ের সূচনার সাথে সিকিম গ্রামীণ পর্যটন উৎসব 2025 রাজ্যের পর্যটন শিল্পে নতুন মাত্রা আনবে বলে আশা করা হচ্ছে, যা সিকিমকে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের শীর্ষ গন্তব্যে পরিণত করবে। গ্রামগুলিকে পর্যটন খাতের সাথে সংযুক্ত করা, স্থানীয় সম্প্রদায়ের সরাসরি সুবিধা নিশ্চিত করা, এই উৎসবটি সিকিমের পর্যটন খাতের উন্নয়নে একটি ঐতিহাসিক মাইল ফলক হবে বলে প্রত্যাশিত করছে সিকিম রাজ্য সরকার। विशेष गरेर जुन तपाईले अहिले सोध्नुभयो है, यो विषयलाई म के भन्न चाहन्छु भने अब के छ भने हाम्रो सिक्किमको मेन इन्डस्ट्री है गरी खाने बाँडै भनौँ न, हैन, गरी खाने भाँडा भनेको नै टुरिज्म छ र त्यसले गर्दा हामीले जति सक्दो हाम्रो जुन चाहिँ सिक्किमको प्राकृतिक सौन्दर्य छ, त्यहाँदेखि तपाईँको यो हाम्रो जुन चाहिँ म्याग्निफिसेन्ट है, हाम्रो जुन चाहिँ गार्जियन डेटी माउन्ट कञ्चनजङ्घादेखि लिएर अन्य जति पनि अरू ब्युटिफुल पिक्सहरू छ, यो सबै कुरा हाम्रो सिक्किमको अब धन सम्पत्ति है, जुन अब त्यसै पनि अब उहिलेदेखि नै भन्ने गर्छौँ कि हामीले सिक्किमको धन हरियाली वन भनेर, यो सबै हाम्रो हुँदा है, त्यसले गर्दाखेरि हामीले एउटा गाडी खाने बाँडो चाहिँ के छ भने हाम्रो सिक्किमको चाहिँ अब टुरिज्म इन्डस्ट्रीमै हामीले फोकस गर्नुपर्ने हुन्छ र टुरिज्म इन्डस्ट्रीमा विशेष गरेर अब अलिकति हाम्रो गाउँ बस्तीको अझै पनि हाम्रो जुन कल्चर हेरिटेज जति पनि रीतिथिति संस्कृतिहरू भयो, खानपिन भयो, हाम्रो ट्रेडिसनल घरहरू, यो सबै गाउँ बस्तीमा छ। अब यही हो जुन चाहिँ हाम्रो एम्स एन्ड अब्जेक्ट नै जुन चाहिँ अब सिक्किम इन्स्पायर्स जुन प्रोग्राम अघि मैले तपाईँलाई भनिहालेँ, यो विषय लिएर अब सक्दोभन्दा सक्दो जति पनि अहिले हाम्रो गाउँ बस्तीदेखि मात्रै नभएर जति पनि सिक्किमको हाम्रो अनइम्प्लोइड भाइ बहिनीहरू छ, यहाँलाई एकदमै आफ्नो क्षमतालाई अगाडि मतलब बढाइओरिकन यो टुरिज्म फिल्डमा गरेर खानु सक्यो भने चाहिँ राम्रो हुन्छ भन्ने कुरा लिएर है। तर त्यसले गर्दाखेरि जति पनि हाम्रो यहाँ सिक्किममा भएको जति पनि हाम्रो लोकल स्टेक होल्डर्सहरू छ है, जस्तै ट्राभल एजेन्टदेखि लिएर होटेलर्सहरू भयो, त्यहाँदेखि होम स्टे अनर्सदेखि लिएर जो जति पनि अब यो ट्र्याकर्सहरू भयो, टुर गाइडहरू भयो, तपाईँको कल्चरल टुर गाइडहरू छ, बन्जी मास्टर्सहरू पनि छ, हामीले उहाँहरूको जति पनि बर्ड वाचर्सहरू छ, तपाईँको बटरफ्लाई वाचर्सहरू पनि छ, यहाँहरूलाई अब यो सबै अब नेसनल लेभलको जति पनि हाम्रो आज जुन डेलिगेट्सहरू आउनु भएको छ उहाँहरूसँग इन्टरेक्ट गरिवरिकन B2B मिटिङ चाहिँ एकदमै फाइदाजनक हुँदो रहेछ भन्ने हामीले कतिवटा मैले एक्सपिरियन्स गरेको, कतिवटा इन्टरनेसनल TTFहरू है, ITF WTFहरू हामीले एटेन्ड गर्दाखेरि चाल पाएको, यो B2B मिटिङले थुप्रै फाइदा पुऱ्याउँछ। तो ये टूरिज्म फेस नहीं है, ये एक्चुअली एक B2B मीटिंग हमने कंडक्ट किया था और सिक्किम रूरल टूरिज्म मीट के नाम पे। ये मीट हमारे हुआ था जिसमें से बहुत सारे ट्रैवल एजेंट्स, टूर ऑपरेटर्स, मीडिया पब्लिशर्स एंड ट्रैवल राइटर्स, आपका ब्लॉगर्स, इन्फ्लुएंसर्स और हमारे मास मीडिया, ये सब आके हमारे जो ग्रामीण विकास पर्यटन को विकास करने के लिए एक प्रयास हम लोगों ने किया था। लोगों ने देखा, हम लोगों ने हिमालय के बीच में इसको इस तरह से लोकल लोगों के रोजगार दें, इनका कैसे हम लोगों को उनका सस्टेनेबिलिटी बढ़ाए, ये सारी चीजें देने के लिए हमने काफी प्रयास किया है और काफी लोग खुश होके गए हैं। इसकी तरफ से टूरिज्म को और पर्यटन को काफी ज्यादा बूस्ट मिलेगा, बहुत ज्यादा हम लोग डेवलपमेंट कराएंगे और ये वर्ल्ड बैंक का इंस्पायर का एक प्रोग्राम है, जिस हिसाब से हम आगे भी इस तरह से प्रयास करते रहेंगे और उसके हिसाब से हम देश में जितने सारे ग्रामीण जगह हैं उसको विकसित करने के लिए काफी हम कोशिश करेंगे। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মহকুমা স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মহকুমা শাসক দপ্তরে।
মঙ্গলবার বিকেলে মহকুমা স্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্যপালের হাত থেকে সমাজ কল্যাণ ও বিপর্যয় মোকাবিলায় শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মানে সম্মানিত কমজিৎ গুহ নিয়োগীকে ডিসিআরসি ভবনে সংবর্ধিত করল রেড ক্রস সোসাইটি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.